যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে আমরা বলি যে রোজার 1 থেকে 2 মাস আগে যেন ডক্টরের একটা পরামর্শ নিয়ে থাকেন যে ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারেন কিনা। ডায়াবেটিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিস্ক ফ্যাক্টরস ফর স্ট্রোক অ্যান্ড হার্ট অ্যাটাক। যে পেশেন্ট বা যে মানুষ ওষুধ খেয়ে বা ইনসুলিন নিয়ে কন্ট্রোলে ছিল, রোজার মধ্যে যদি উনি মনে করেন যে না আমার এখন এগুলি কিছু দরকার নেই, মেজর ডিজিজেস লাইক স্ট্রোক অ্যান্ড মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটা একটা বেশ বড় একটা মিসকনসেপশন হয়ে থাকে পেশেন্টদের, ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে যে আমি তো রোজা রাখছি, সারাটা দিন আমি 10-12 ঘন্টা আমি তো রোজা থাকছি, আমার এখন ডায়াবেটিসের ওষুধ না নিলে আমার তো কোনো অসুবিধা হবে না। ইটস রং। হ্যাঁ, রাদার এখানে চান্সেস অফ হাইপারগ্লাইসিমিয়া, দ্যাট মিনস ডায়াবেটিসটা বা ব্লাডের মধ্যে গ্লুকোজ সেটা অনেক বেড়ে যেতে পারে এবং বেড়ে যাওয়াটার সম্ভাবনা খুব বেশি। এবং সেটার এফেক্টে কি হয়, হয়তো বা সাথে সাথে কিছু হবে না, কিন্তু আমার রোজার মাসটা হচ্ছে রাফলি 29 থেকে 30টা দিন। টুয়ার্ডস দ্য এন্ড ডেফিনেটলি একটা না একটা কমপ্লিকেশন হয়ে দাঁড়াতে পারে। ফর এক্সাম্পল আমরা বলি একটা জিনিস হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, আর একটা হচ্ছে হংক করে আরেক রকমের ব্লাড সুগারটা যখন বেড়ে যায়। এবং দিজ আর অলসো মেডিকেল ইমার্জেন্সিস, কারণ পেশেন্টের তখন হচ্ছে ডায়াবেটিস খুব বেড়ে যাচ্ছে, পেশেন্ট বুঝছে না, কিন্তু কিছু কিছু সিমটমস মানে ভীষণভাবে তৃষ্ণা পাচ্ছে, সোয়েটিং, তৃষ্ণা, খারাপ লাগা, পেটে ব্যথা, এই অনেকগুলো সিমটমস হতে পারে। এর সাথে কিন্তু লং টার্ম কমপ্লিকেশনসও কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারে, যেটা আমরা সবচেয়ে ভয় পাই, যেরকম স্ট্রোক এবং হার্ট অ্যাটাক। ডায়াবেটিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিস্ক ফ্যাক্টরস ফর স্ট্রোক অ্যান্ড হার্ট অ্যাটাক। এবং যে পেশেন্ট বা যে মানুষ ওষুধ খেয়ে বা ইনসুলিন নিয়ে কন্ট্রোলে ছিল, রোজার মধ্যে যদি উনি মনে করেন যে না আমার এখন এগুলি কিছু দরকার নেই, ঝুঁকিটা অনেক বেড়ে যায় ফর দিস কাইন্ড অফ major diseases like stroke and myocardial infarction. So definitely আমাদেরকে অ্যাওয়্যার করাতে হবে পেশেন্টদেরকে যে আপনার ডায়াবেটিস আছে, রোজা আপনি যদি রাখেন আপনাকে ওষুধ নিতে হবে, কিন্তু 1 থেকে 2 মাস আগে আপনার যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান বা আপনি যে ডাক্তারের কাছে যান, ওনাদের সাথে যে আপনারা দুইজনই মিলে একটা প্ল্যান করবেন যে হ্যাঁ এখন আমি কি করব, রোজার মধ্যে আমি আমার ওষুধটা কি করে অ্যাডজাস্ট করব। যে ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারেন কিনা, তাদের রিস্ক ক্যাটেগরাইজ আমরা করি সাধারণত ডাক্তারেরা। আমরা পেশেন্ট যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে আমরা বলি যে রোজার 1 থেকে 2 মাস আগে যেন ডক্টরের একটা পরামর্শ নিয়ে থাকেন। সেখানে আমরা তখন দেখি যে পেশেন্টের কিছু কিছু কোন রিস্ক ক্যাটেগরিতে তারা পড়ে। ফর এক্সাম্পল, পেশেন্টের হচ্ছে কি ধরনের ডায়াবেটিস, এটা কি টাইপ 1 নাকি টাইপ 2, তারপরে হচ্ছে কতদিন ধরে তারা ডায়াবেটিক, 10 বছরের বেশি নাকি 10 বছরের কম, প্রত্যেকটা পয়েন্টে একটা করে স্কোরিং করে দেখি। এছাড়া হচ্ছে তাদের কোনো কি কমপ্লিকেশনস থাকে কিনা, যেরকম রিপিটেডলি তাদের হাইপোগ্লাইসিমিয়া, যেটা সাধারণত ডায়াবেটিক পেশেন্টরা হাইপো বলে জেনে থাকেন। আবার এটার অপোজিটও আছে যে হাইপোগ্লাইসিমিয়া না হয় হাইপারগ্লাইসিমিয়া, তার মানে কি ডায়াবেটিসটা বেশি বেড়ে যাচ্ছে কিনা, পেশেন্ট কি ইনসুলিন নিচ্ছেন কিনা। আবার পেশেন্টের কিছু টার্গেট অর্গান ড্যামেজ, দ্যাট মিনস কিডনি ধরে আছে কিনা, হার্ট ধরে আছে কিনা। সো এরকম করে আমরা টার্গেট করে দেখি। টার্গেট করার পরে রিস্ক আমরা স্ট্র্যাটিফাই করে দেখি যে এটা কি পেশেন্ট কি লো রিস্ক, মডারেট রিস্ক ওর হাই রিস্ক। তো এখন আমরা যখন রিস্ক ক্যাটেগরাইজ করে থাকি, লো রিস্ক পেশেন্টসদেরকে আমরা বলি ইউ ক্যান কিপ ডায়াবেটিস, হ্যাঁ ইউ ক্যান কিপ ফাস্টিং, রোজা রাখা যাবে ডায়াবেটিসের থাকলে। যারা কিন্তু হাই রিস্ক তাদেরকে আমরা বলি আপনাদের রোজা রাখার কোনো দরকার নেই, হ্যাঁ সেটার অল্টারনেটিভ রিলিজিয়াস অ্যাসপেক্ট থেকে অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। আবার যারা মডারেট ক্যাটেগরিতে আসেন তাদেরকে আমরা বলি যে রাখা যাবে, কিন্তু আবার ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, সতর্ক থাকতে হবে। এইটাই হচ্ছে আমাদের মূল ক্যাটেগরাইজ করে যে রোজা রাখা যাবে, কিন্তু আমাদের তার আগে ডায়াবেটিক পেশেন্টদেরকে আমাদেরকে ক্যাটেগরাইজ করতে হবে, ওনারা লো রিস্ক, মডারেট রিস্ক ওর হাই রিস্ক।